আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যুক্ত হয়েছেন অথবা হচ্ছেন তারা মেহেরবানি করে আমাকে একটু জানাবেন যে সাউন্ডটা ঠিক মতো আসছে কিনা। একটু কাইন্ডলি জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। মোবাইল ফোনটা সোজা করেন, অন্য মোবাইল। আচ্ছা, মোবাইল ফোনটা সোজা, ঠিক আছে, সোজা করছি। এখন জি, এখন সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাবেন। আর ছবিটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা এটা একটু কাইন্ডলি জানাবেন আমাকে। যারা যুক্ত হয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করছি যে সাউন্ডটা ক্লিয়ার কিনা। অনেক যুক্ত হয়েছে, অনেক একটু জানাও যে সাউন্ডটা ক্লিয়ার কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন জানিয়েছেন ঠিক আছে, আব্দুল্লাহ তৌসিফ। আব্দুল্লাহ তৌসিফ জানান সাউন্ড ঠিক আছে কিনা এবং ছবিটাও ক্লিন আসছে কিনা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো যারা যুক্ত হয়েছেন এবং যারা যুক্ত হবেন সবার জন্য আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের আজকের টপিক হচ্ছে শিক্ষার্থীদের মনোযোগী করা প্রসঙ্গে। জি, আমাদের অনেকেই যুক্ত হয়েছেন। আমাদের হায়দার স্যার যুক্ত হয়েছেন। সাউন্ড ছবি দুটোই ঠিক আছে। আকাইদ হোসেন জানিয়েছেন। নাসের হোসেন শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে কিনা মিস্টার নাসির হোসেন একটু কাইন্ডলি জানাবেন। এখন শোনা যাচ্ছে নাসির হোসেন? জি, আমাদের আজকের টপিক হচ্ছে শিক্ষার্থীদের মনোযোগী করা প্রসঙ্গে। তো কিভাবে আমরা শিক্ষার্থীদের পড়ালেখায় এবং অন্যান্য সকল কাজে মনোযোগী করতে পারি। তাসনুবা হাসনাত, ওয়ালাইকুম আসসালাম। নাসির হোসেন জানিয়েছেন ঠিক আছে, ধন্যবাদ।
তো হ্যাং হয়ে আছে না হ্যাং হয়ে নেই? আচ্ছা, কিভাবে মনোযোগী করা যাবে? তো শুরুটা আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে যে একেবারেই ছোট বাচ্চা, আজকে আমি প্রায় 20 মিনিট আগে আমার ছোট ছেলেটা কান্না করছিল, সে মোবাইল দেখবে, তার বয়স মাত্র 3 বছর। তো মোবাইলটাকে তাকে দেওয়া হয়নি। তো এখন কান্না কিভাবে থামাবো? কান্না থামানোর জন্য আমাদের ঘরে সবসময় কিছু রিজার্ভ খেলনা থাকে। যে সকল খেলনা দিয়ে ও খেলে সেগুলো তো থাকেই, সেগুলো সব সময় ওর ভালো লাগে না। ওয়ালাইকুম আসসালাম নাসির হোসেন, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে যে ওর কান্না থামানোর জন্য, ওকে একটা বিকল্প দেওয়ার জন্য আমি একটা নতুন, আমি এবং আমার স্ত্রী, আমরা দুজনে মিলেই একটা নতুন খেলনা ওর হাতে দিয়েছি। খেলনাটা দেওয়ার পরে বলতেছে তাড়াতাড়ি ব্যাটারি লাগিয়ে দাও। ও জানে যে এটাই ব্যাটারি চালিত এই খেলনাটা। তো ব্যাটারি দেওয়ার পর মিউজিক আসলো, গাড়িটা চললো, তখন ওর ওই মোবাইলের যে আকর্ষণ ছিল সেটা থেকেও ফিরে আসলো। তো এখন মনোযোগী করা প্রসঙ্গে, একটা ছাত্রকে আমরা সব সময় যদি পড়ার জন্য চাপ দেই তাহলে কিন্তু আগ্রহটা হারাবে। সব সময় পড়ার জন্য চাপ দেওয়া যাবে না। একটা লিমিট টাইম তাকে টাইম বেঁধে দিতে হবে, সময় বেঁধে দিতে হবে। সময় বেঁধে দেওয়ার পরে তার কাছ থেকে এটার ফিডব্যাক নিতে হবে। কতটুকু পড়ল সেটা আমাকে জানতে হবে। কতটুকু পড়ালেখা করলো। সাপোজ আমি তাকে 1 ঘন্টা সময় বেঁধে দিলাম, কিছু গণিত করতে দিলাম এবং 2-1টা প্রশ্ন পড়তে দিলাম। রিহান খান বলেছেন যে স্যার, ক্যাডেট পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে কিছু বলুন। জি, আমি বলবো। আগে আমি যেটা শুরু করছিলাম এটা শেষ করে ইনশাল্লাহ অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিব। তো একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে সে কতটুকু পড়লো সেই পড়াটা তার কাছ থেকে আবার আমার আদায় নিতে হবে, অর্থাৎ ফিডব্যাকটা নিতে হবে। ফিডব্যাকটা নিলে দেখা গেল সে 80% শেষ করেছে অথবা 70% শেষ করেছে অথবা 60% শেষ করেছে। এখন করণীয় কি? এখন সেকেন্ড টাইমে তাকে আমি মাঝখানে বলে নেই, যারা জয়েন করতেছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবং যারা জয়েন করবেন তাদের সবার জন্যই সালাম রইল। তো সবারই হয়তো নাম বলতে সমস্যা হয়ে যায়, আলোচনার ফাঁকে ফাঁকে আমি নাম বলার চেষ্টা করব। এখন যাদের নাম দেখতে পাচ্ছি, জেবা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। শাইকুল ইসলাম, সাউন্ড কম। শাইকুল ইসলাম একটু কাইন্ডলি জানাবেন এখন সাউন্ড ঠিক আছে কিনা। এখন সাউন্ড ঠিক আছে কিনা। একজন বোন বলেছেন আমি হ্যাঁ, আমি ভাইজান আপনাকে চিনতে পেরেছি। জি, চিনতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আমার এক প্রিয় ভাই লিখেছিলেন যে আপনাকে চিনতে পেরেছি কিনা। জি, চিনতে পেরেছি। আমি যেটা বলছিলাম যে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তার কাছ থেকে ফিডব্যাক নেওয়া। প্রথম দিন হয়তো সে 60% পারলো, তখন তাকে উৎসাহিত করতে হবে যে বাবা অথবা মা, তুমি তো তোমার পড়ার রাইট নাও। ওকে শাইকুল ইসলাম, থ্যাংক ইউ। তো তুমি তো তোমার পড়ার 60% শেষ করেছ, এটা অনেক, আলহামদুলিল্লাহ। তো এখন তুমি কি করতে চাও? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার অত্যন্ত শ্রদ্ধেয় স্যার জয়েন করেছেন, সোহেল রানা চৌধুরী স্যার। স্যারকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। রাসেল স্যার জয়েন করেছেন, যারা জয়েন করছেন সকলকেই সালাম।
তো আমার সৌভাগ্য, আমার স্যার আমার ভিডিও দেখছেন, আলহামদুলিল্লাহ। তো এখন এই যে 60% পড়া কমপ্লিট করলো, সেটার জন্য তাকে একটা ধন্যবাদ দিতে হবে। ধন্যবাদ দেওয়ার পর আমার সাধ্যের মধ্যে আমার প্রিয় বন্ধু, বিখ্যাত সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক রাশেদুল ইসলাম জয়েন করেছেন। আসসালামু আলাইকুম বন্ধু। তো এখন আমি তাকে ধন্যবাদ দিলাম এই 60%-এর জন্য। সে অনেক খুশি হবে যে আমি তো আসলে পুরোপুরি পারলাম না, তারপরও আমার বাবা আমার মা আমাকে ধন্যবাদ দিলেন। শুধু তাই না, আমাকে তার সাধ্যের মধ্যে একটা গিফট দিলেন। তো এভাবে তাকে 100% উন্নীত করা সম্ভব। তো আমি একটা কথা বলতে শুরু করেছিলাম গত লাইভে, সেটা শেষ করতে পারিনি। তো বুশরা জাহান কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। একটা কথা বলতে শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে এখন আমার ওই শিক্ষার্থীটা সম্ভবত ক্লাস 4-এ পড়েন আমাদের স্কুলে। তো এই শিক্ষার্থী যখন ক্লাস প্লে গ্রুপে শুরু করলেন, শিক্ষার্থীর বাবা আমার খুব কাছের ভাই, উনি বললেন যে স্যার ও তো স্কুলে ম্যাডামদেরকে মারে। কারণ হচ্ছে বয়সটা হচ্ছে ওর excellent presentation, best wishes to you and your students. Thanks a lot বন্ধু, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, আমার প্রিয় বন্ধু বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র করেসপন্ডেন্ট রাশেদুল ইসলাম। এবং রাশেদুল ইসলাম বাংলাদেশ ইকোনমিক রিপোর্টার ফোরামের দুবার নির্বাচিত সেক্রেটারি ছিলেন। ধন্যবাদ বন্ধু আমাকে উৎসাহিত করার জন্য। এখন এই যে আমার ওই ভাইটি বললেন যে আমার ছেলেটা স্কুলে আসতে চায় না এবং আমার ওই ম্যাডামদেরকে সে মারধর করে, এখন করণীয় কি? এখন করণীয় কি? তো আমি বললাম যে আপনি ওকে 2-1 দিন বোঝান, আমার কথা বলেন, আমার কাছে নিয়ে আসেন। তো আমার কাছে নিয়ে আসলেন, আমি যেদিন বুঝিয়ে দেই ওই দিন ঠিক আছে, পরের দিন আর ঠিক নাই। তো আমি বললাম যে ভাইজান, আপনি আমার আরেকটা প্রিয় বন্ধু অস্ট্রেলিয়া থেকে আব্দুল্লাহ আল মামুন জয়েন করেছে। আসসালামু আলাইকুম মামুন। তো এখন আমি বললাম যে ভাইজান কয়েকদিন স্কুলে ওকে পাঠাবেন না। তখন উনি বললেন যে স্যার স্কুলে পাঠাবো না তো তোর ক্লাস মিস হয়ে যাবে। তেমন ক্লাস মিস হোক, ক্লাস মিস হওয়া দরকার আছে। তো উনি প্রথমে ব্যাপারটা মানে মেনে নিতে চাচ্ছিলেন না। আমার ওই ভাই, উনি হচ্ছেন আমাদের আসাদ ভাই। আসাদ ভাই আমার কথাটা অনেকটাই মেনে নিতে পারছিলেন না। আমি বললাম যে না ভাই, আপনি স্কুলে পাঠায়েন না, দেখেন না কি প্রতিক্রিয়া হয়। ওই স্কুলে আসতে চাইবে, ওই স্কুলে আসতে চাইবে, অবশ্যই ওই স্কুলে আসবে। আসসালামু আলাইকুম, সাইদুল ইসলাম স্যার জয়েন করেছেন, স্যারকে সালাম। তো এখন ওই স্কুলে আসতে চাইবে। তো প্রথম দিন যখন ওকে স্কুলে পাঠালো না, তখন ওর প্রতিক্রিয়াটা হচ্ছে দিন শেষে ভাইয়ের সাথে আমার দেখা হলো বিকেলবেলা, বলল যে আপনার এই পরামর্শ কাজ হয়েছে। কেমন কাজ হয়েছে? স্কুলের বেলা যখন ওভার হয়ে গেল, আমার আরেকজন শ্রদ্ধেয় স্যার মিজানুর রহমান স্যার জয়েন করেছেন। আসসালামু আলাইকুম। তারপর জয়েন করেছেন রাজিয়া খাতুন। সাউন্ডটা একটু কম স্যার। আচ্ছা দেখছি সাউন্ডটা, থ্যাংক ইউ রাজিয়া খাতুন। তো স্কুলের বেলা যখন শেষ, তখন ছটফট করতে লাগলো ছোট্ট বাচ্চাটা। ও মাত্র হচ্ছে প্লেতে পড়ে। ওর ওই দুরন্তপনার জন্য ওকে হচ্ছে আমি বললাম যে একদিন স্কুল মিস করান। একদিন স্কুল মিস করাতে পরের দিন স্কুলে আসলো। এভাবে পর্যায়ক্রমে সম্ভবত 2বার অথবা 3বার এরকম স্কুল মিস করানোর পরামর্শ দিলাম।
স্কুলে আসার দরকার নেই। ওকে বলতে হবে যে বাবা তুমি যদি এভাবেই ছোট ক্লাসের বাচ্চারা যারা তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীতে পড়ে, জি অনেক, আমি এই প্রশ্নের উত্তরটা ইনশাল্লাহ দিব। আর ক্যাডেট ব্যাচ সম্পর্কেও একটা প্রশ্ন রয়েছে, সেটার উত্তর পরে দিব। তো এভাবে সম্ভবত আমার ওই ভাইটি 2 থেকে 3 বার এই প্র্যাকটিসটি করেছিলেন। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ হয়েছে। সেটা হলো এখন এই বাচ্চাটা ক্লাস 4-এ পড়ে এবং সে একেবারেই প্রথম সারির শিক্ষার্থী। অনেক নম্র ভদ্র। তাকে মেসেজ দেওয়া হয়েছিল যে বাবা তোমার আর স্কুলে যেতে হবে না, তুমি যেহেতু লেখাপড়া করো না, তুমি ম্যাডামদেরকে মারো, তারপর কথা শোনো না, বাসায় প্রাইভেট পড়াতে আসলেও পড়তে চাও না, কাজেই তোমার স্কুলে আজকে যেতে হবে না, আজকে তুমি বাসায় খেলাধুলা করো। তো এই পরামর্শটা অনেক ভালো কাজে লেগেছিল। আকাইদ হোসেন প্রশ্ন করেছেন, স্যার আবাসিকের কিছু কিছু শিক্ষার্থী প্রায়ই বলে থাকে ভালো লাগে না, এরকম কথা কেন বলে থাকে বা এর সমাধান কি? আরেকজন স্যার প্রশ্ন করেছেন, সাগর স্যার আসসালামু আলাইকুম, ছাত্র ও শিক্ষকের মধ্যে সম্পর্ক কেমন হলে ছাত্র পড়ার প্রতি আরো বেশি মনোযোগী হবে, সে বিষয়ে একটু বলবেন। আমার ফোনে ঠিকই শোনা যাচ্ছে, থ্যাংক ইউ রাসেল স্যার। আশরাফুল ইসলাম রাসেল ভাই, দীর্ঘদিন পর দেখলাম, আমার খুব প্রিয় ভাই রাসেল ভাই, আসসালামু আলাইকুম। জি, এখন এই যে মনোযোগী করার অথবা তাকে তার রাইট ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য এক এক জনের ক্ষেত্রে এক এক পরামর্শ প্রযোজ্য। আমাকে একটু আগে অনেক প্রশ্ন করেছেন অনেক মাহমুদ যে 3-4 বাচ্চাদের মনোযোগী করার জন্য। এর সাথে রিলেটেড আরেকটি প্রশ্ন চলে এসছে যে শিক্ষক ছাত্রর রিলেশনটা কে কোথা থেকে বলছেন বা দেখছেন, যদি কাইন্ডলি আমাকে একটু মেহেরবানি করে জানাতেন, তাহলে আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের সহযোগিতায় হয়তো আমার কোমলমতি শিক্ষার্থীরা কিছুটা হলেও উপকৃত হতো। জি, সম্পর্কটা অবশ্যই ভালো হতে হবে, অবশ্যই ভালো হতে হবে, অবশ্যই ভালো হতে হবে। সেটা কেমন ভালো? যেমন ম্যাচিং হওয়া কেমন বিষয়, যে আপনার প্রিয় শিক্ষার্থী যারা, তাদেরকে আপনি ধরেন, এখন তো একেবারেই শাস্তি দেওয়া নিষেধ, তারপরও যদি আপনি শাস্তিও দেন, ও কিন্তু বাড়ি যেয়ে বলবে না, ও বাড়ি যেয়ে বলবে না যে স্যার শাস্তি দিয়েছে। সে আপনি দাঁড় করায় রাখলেন, ছুটির পরে পড়া শেখায় দিলেন, হ্যাঁ একটু টাইম বেশি নিয়ে নিলেন, তো যাই হোক সে বলবে না। আবার একেবারে রিলেশনের বিষয়টা এরকম বোঝানো যেতে পারে, ছোট বাচ্চারা ক্লাসের হয়তো একই ব্যাচে 30 জন, 25 জন, 35 জন বসেন, সেখানে 2-3 বন্ধু কিন্তু খুব ভালো রিলেশন, তারা একে অপরে খাবার শেয়ার করে খায়। আকাইদ হোসেন ময়মনসিংহ থেকে দেখছেন, থ্যাংক ইউ। তো এখন এই খাবার শেয়ার করে খায়, ও কিন্তু সবাইকে খাবার আসলে দেওয়াও পসিবল না 25 জনকে, তারপর সবাইকেও দেয়ও না। তো এখন বিষয়টা হচ্ছে যে কাদেরকে ওর টিফিনটা শেয়ার করছে, যাদেরকে ও খুব ভালোভাবে ফিল করে, ও যাদেরকে মিস করে, ও যাদেরকে হৃদয়ে ধারণ করে। এখন শিক্ষক যদি শিক্ষার্থীর অবস্থা বুঝে ট্রিট করতে পারে, তাহলে অবশ্যই শিক্ষার্থী কথা শুনবে। এটা আমি একজন ক্ষুদ্র শিক্ষক হিসেবে এটা আমার কনসেপশন, যে ওরা কথা শুনে। কয়েকদিন আগে আকাইদ হোসেনের প্রশ্নের উত্তরটা দিব, তো একটা বাস্তব অভিজ্ঞতা বলে নেই। কয়েকদিন আগে আমি আমার স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, গাজীপুর শাহিন ক্যাডেট একাডেমি মাওনা শাখার সামনে, বিকেলবেলা আমি দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার পর দুটো ছেলে মোটর সাইকেলে, ওদের বয়স 13 থেকে 14-15 হবে না এরকম,
তো ওরা মোটরসাইকেলে, ওরা 2 মোটরসাইকেলে 3 জন, এক মোটরসাইকেলে 2 জন, আরেক মোটরসাইকেলে 1 জন। আমি তাদের নাম বলবো না, ওরা লজ্জা পাবে হয়তো, মোটরসাইকেলের উপর। তো আমি আমার স্বভাব সুলভ ভঙ্গিতে তাকাইলাম, তাকানোর পর ওরা খুব লজ্জা পেল। এখন ওরা কি কাছে আসবে না চলে যাবে, ওরা দ্বিধান্বিত হয়ে পড়ল। পরে আমি খুব হাসি মুখে ওদেরকে বললাম যে বাবা এদিকে আসো। আসলো, তো একজনের আসা দেখে আরেকজনও আসলো, সাথে ছিল ও আসলো, 3 জনই আসলো। কোথায় গিয়েছিলে, কেমন আছো, এখন কোথায় লেখাপড়া করছো, তো এরকম 2-1টা কথা বলার পরে ওরা একটু ইজি হলো। তো আমি পিঠে হাত বুলিয়ে বললাম বাবা, মোটর সাইকেল নিয়ে, এত বড় মোটর সাইকেল নিয়ে তোমরা রাস্তায় এসছো, এটা তো বাবা ঠিক হয়নি, তোমরা মোটর সাইকেল চালাবে না। তোমরা, উল্লেখ্য যে ওরা 2 জনই 8ম শ্রেণীতে পড়ে, একেবারেই ছোট বাচ্চা। তো আসসালামু আলাইকুম স্যার, কিছু শিক্ষার্থী যারা পড়া মনে রাখতে পারে না, পড়া মুখস্থ করে দিলে পরের দিনই ভুলে যায়, ফলে তারা পড়ায় মনোযোগ হারায়, এক্ষেত্রে করণীয় কি? জনাব রায়হানুল কবির প্রশ্ন করেছেন। জি, আমি উত্তর দেব ইনশাআল্লাহ। তো এখন এই যে ওদেরকে কাছে ডেকে বললাম যে বাবা তোমরা তো অনেক ছোট, অনেক ভালো দামি মোটরসাইকেল নিয়ে এসছো, এটা তো কন্ট্রোল করতে পারবে না বাবা, তোমরা যদি নিতান্তই খুব মন চায় চালাবে, তোমরা একেবারে ভিতরের রাস্তা অথবা কোনো স্কুল অথবা কলেজের মাঠে চালিও। তো ওরা খুব কথাটা ভালোভাবে নিল। এখন আমি যদি ওদের ডেকেই বকাঝকা শুরু করতাম, আমি শিক্ষক, আমি বকাঝকা করতেই পারি, কিন্তু আমাকে সিচুয়েশন বুঝে কথা বলতে হবে। কারণ আমার যে বয়স, আমার কাছে মোটরসাইকেল চালানোটা হবে প্রয়োজন, আর ওর যে বয়স, ওর কাছে মোটরসাইকেল চালানোটা প্রয়োজন না, রোমান্স। ডিফারেন্সটা হচ্ছে এইটাই। আমি মোটরসাইকেল চালাবো, এটা আমার নিতান্তই প্রয়োজন এবং আমি অত্যন্ত সতর্কতার সহিত চালাবো। অথবা আমার সমবয়সী যারা আছেন, আমরা যারা একটু একটু বয়স হয়েছে আমাদের, আমরা কিন্তু আমরা কিন্তু অবশ্যই বুঝে শুনে চালাবো এবং আমার প্রয়োজনে কোথাও যেতে হচ্ছে। আর ওই যে 14, 15, 16, 18 বছরের বাচ্চারা, শিশুরা যে মোটরসাইকেল চালাবেন, ওটা ওদের কাছে রোমান্স, কাজেই ওকে ধমক দেওয়া যাবে না, ওকে বুঝিয়ে বলতে হবে। এবং আমি এই ক্ষেত্রে সকল অভিভাবকদের প্রতি আমি বিনীত অনুরোধ করব, যারা হাই স্কুলে পড়ে কিছুতেই তাদেরকে এই মোটর সাইকেলটি দিবেন না প্লিজ। এটা আমার একেবারে সর্বোচ্চ অনুরোধ থাকলো সকল অভিভাবকদের প্রতি। কলেজে পড়লেও, ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, সেখানেও অনেকটা রিস্ক, অনেক রিস্ক। ওরা তো আসলে, ওদের কাছে তো এটা রোমান্স, ওদের তো প্রয়োজনের চেয়ে রোমান্স বেশি। দ্যাটস ওয়াই ওদেরকে মোটরসাইকেল দেওয়া যাবে না। সালামু আলাইকুম, অনেকেই জয়েন করেছেন। যারা জয়েন করেছেন, আমাদের মশিউর স্যার, আমার একজন শ্রদ্ধেয় কাকি জয়েন করেছেন। জি, আসসালামু আলাইকুম। যারা জয়েন করেছেন সবাইকে সালাম, এবং যারা জয়েন করবেন সবাইকে অগ্রিম সালাম জানিয়ে আমার কথাগুলো চালাচ্ছি। প্রথম প্রশ্ন ছিল আকাইদ হোসেনের, রেসিডেন্সিয়াল স্টুডেন্টের ক্ষেত্রে যেসব বিদ্যালয়ে, বাংলাদেশের যে কোনো বিদ্যালয়ে যে আবাসিক ব্যবস্থা আছে, সেটা হাই স্কুল অংশে শিক্ষার্থীরা বলে থাকে, অনেক সময় বাবা মাকে বলে থাকে যে মা আমার ভালো লাগে না, আবাসিকে আমার থাকতে মন চায় না, ভালো লাগে না। এখন এই যে ভালো লাগে না, আর অভিভাবক এই ভালো লাগে নাকে কেন্দ্র করে তাকে হোস্টেল থেকে নিয়ে আসলো, এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত না। তাহলে সঠিক সিদ্ধান্ত কোনটি? সঠিক সিদ্ধান্তটা হচ্ছে তার কেন ভালো লাগে না, কিসের জন্য ভালো লাগে না, এই কারণগুলো খুঁজে বের করা। একটা হতে পারে ওই প্রতিষ্ঠানের ব্যর্থতা, যেমন প্রতিষ্ঠানে হোস্টেলে যে খাবার পরিবেশন করা হয়, খাবারের মান হয়তো উন্নত মানের না, হতে পারে।
আচ্ছা, হতে পারে খাবারের মান উন্নত মানের না, নাম্বার 1। নাম্বার 2, সেখানে আবাসন ব্যবস্থা ইনসিকিউরড। নাম্বার 3, যোগ্য শিক্ষকের অভাব। নাম্বার 4, মেনটেনেন্সের অভাব, যে একে অপরের সাথে যে ম্যাচিং করবে এর জন্য যে সঠিক লিডিং পয়েন্টে যারা থাকবেন, সঠিক লিড দিবেন, নির্দেশনা দিবেন, তাদের অভাব, অর্থাৎ শিক্ষকদের সঠিক দিক নির্দেশনার অভাব। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ঢাকা থেকে হুমায়রা বলছি। কি করলে বাচ্চারা মনোযোগী হবে পড়াশোনায়? জি, এই কথাগুলোই বলছি, আপনি একটু কাইন্ডলি শুনবেন। দুর্বল শিক্ষার্থীরা মনোযোগ বাড়ানোর জন্য কিছু কৌশল যদি বলতেন স্যার। জি, আমি পর্যায়ক্রমে বলছি। জি, সবাইকে আসসালামু আলাইকুম। আমার প্রিয় আসাদ ভাই জয়েন করেছেন, আসসালামু আলাইকুম। আমার আসাদ ভাইয়ের ছেলের সম্পর্কেই বলছিলাম। ছেলেটি ক্লাস 4-এ পড়ে, এখন অনেক ভালো আলহামদুলিল্লাহ, একেবারেই প্রথম সারির শিক্ষার্থী এবং অত্যন্ত ভদ্র। নামটা হচ্ছে, নামটা ভুলে গেছি, আজকে বিকেলেও দেখছি তাকে, যাই হোক নাম ভুলে গেছি। তো আমি যেটা বলছিলাম যে এই যে শিক্ষার্থী, হোস্টেলের শিক্ষার্থী বলে ভালো লাগছে না, ভালো লাগে না, এটা আমি বললাম ওই বিদ্যালয়ের দুর্বল দিক। এবার বিদ্যালয়ের এই যে পয়েন্টগুলো বললাম, খাবারের মান ধরেন মানসম্মত, টিচারের মান মানসম্মত, আবাসন ব্যবস্থা ভালো, সিকিউরিটি ব্যবস্থা ভালো, সঠিক তত্ত্বাবধান হচ্ছে, সঠিক সবকিছুই চলছে, পড়াশোনাও বিষয়ভিত্তিক শিক্ষক দিয়ে রাতের বেলায়ও পড়ানো হচ্ছে। এরপরও আমার সন্তান আমাকে বলছে যে বাবা অথবা মা, আমার হোস্টেলে ভালো লাগছে না। তাহলে কারণ কি? তাহলে কারণ হচ্ছে এই শিশুটি কয়েকটি বিষয় হয়তো সম্পৃক্ত হয়ে গেছে, যেই সম্পৃক্ততাটা তার স্কুলের সম্পৃক্ততার চেয়ে অনেক বেশি দৃঢ়। সেটি কিসে সম্পৃক্ততা? তার পাড়া মহল্লায়, অর্থাৎ যেখানে তার বাড়ি, সেখানে সে অনেক বেশি বন্ধু জুটেছে তার। এই বন্ধুদের সাথে সে নিয়মিত আড্ডা করে, আড্ডা দেয়, গল্প করে, সময় কাটায়। পড়তে হয় না খুব বেশি, সকালেও আড্ডা, বিকেলেও আড্ডা, মাঝখানের সময় শুধুমাত্র বাবা মার চাপে স্কুলে যেতে হয়। অনেক বাবা মা আছেন চাকরি করেন, দুইজনই সময় দিতে পারেন না, তারা তো আবাসিকে দেন। ছেলে বা মেয়ে পড়ায় মনোযোগী, তারপরেও বাবা মা দুইজন চাকরিজীবী। আমাদের দেশে অনেক পরিবারই আছেন দুইজন চাকরিজীবী। আমার প্রিয় বন্ধু প্রফেসর ডক্টর আব্দুল মাসুদ জয়েন করেছেন, আসসালামু আলাইকুম বন্ধু। আব্দুল মাসুদ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অনেকদিন পর মাসুদকে অন্তত লাইনে পেলাম, ধন্যবাদ বন্ধু। তো এখন কথাটা হচ্ছে যে ওর বন্ধুদের সাথে কিছু পরিবার আছে, যেটা বলছিলাম যে কিছু পরিবার আছেন যে বাবা মা দুইজনই চাকরি করেন, কাজেই তাকে হোস্টেলে দিয়েই বাবা মা একটু রিল্যাক্সে থাকতে চান, সেটা তো আলাদা। আবার কিছু দুরন্ত ছেলেরা আছে যে অনেক বন্ধু জুটে গেছে, সারাক্ষণ বন্ধুদের সাথে ছুটে বেড়ানো, খেলাধুলা করা, ঘোরাফেরা করা। এই ছেলেগুলোকে হোস্টেলে দেওয়ার পর হোস্টেলের সকল ব্যবস্থা ভালো থাকার পরও এই কথাগুলো বলে থাকবেন যে আমার ভালো লাগে না। তাহলে এখন উপায় কি? উপায় হচ্ছে হোস্টেলে দিয়েই শেষ না, বাবা মাকে সপ্তাহে কমপক্ষে একদিন, আর সুযোগ হলে 2 দিন বা 3 দিন এসে দেখে যাওয়া, তাকে হোস্টেল থেকে বাইরে নিয়ে একটু 1 ঘন্টা ঘোরা, অথবা তাকে কিছু একটা তার শখের জিনিস কেনা। আমার প্রিয় ক্লাসমেট বিকাশ পণ্ডিত জয়েন করেছেন, আসসালামু আলাইকুম। তো এখন কথা হচ্ছে যে এই যে তাকে আপনি সময় দিলেন, আস্তে আস্তে তার মন বসে যাবে, তাকে বাড়িতে কম নিতে হবে। অথবা সে যদি মোবাইলে বেশি প্রকার, মানে খুব বেশি পরিমাণে আকৃষ্ট হয়ে থাকেন, তাহলেও সে বলতে পারে যে আমার ভালো লাগে না, আমার হোস্টেলে ভালো লাগে না। কাজেই অভিভাবকদের প্রতি আমার
বিশেষ অনুরোধ থাকবে, আপনার সন্তানকে যদি আপনি হোস্টেলে দেন, সেটা বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হোক না কেন, আপনি তো অবশ্যই দেখে শুনে বুঝে দিবেন। আপনার সন্তান হচ্ছে আপনার সব থেকে প্রিয় ধন। সেই প্রিয় ধনটি যেখানে দিবেন, সেটা তো আপনি অবশ্যই ভালোভাবেই জেনে বুঝে দিবেন। তারপর যদি আপনার সন্তান বলে যে আমার ভালো লাগে না, তাহলে কারণগুলো অনুসন্ধান করতে হবে, কেন ভালো লাগে না। দুর্বল একজন শিক্ষক লিখেছিলেন, রাইহানুল কবির স্যার লিখেছেন যে পড়া অনেকেই মনে রাখতে পারে না, আজকে পড়িয়ে দিলাম কালকে ভুলে যায়। এই কথাটি সঠিক না। কেন সঠিক না? কারণ আজকে পড়িয়ে দিলাম কালকে ভুলবে, এটা সঠিক। যতবার প্র্যাকটিস করবে। লেখা এবং পড়া এই দুইটি শব্দ হচ্ছে, আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি, যারা দেখেছেন, যে এই দুইটি শব্দ হচ্ছে পরিপূরক। যেমন কলম ও কালি, কলম ছাড়া কালি অচল, আবার কালি ছাড়া কলমটা একেবারেই নিরর্থক। কলম কালি যেমন পরিপূরক। তো একটা আরেকটাকে ছাড়া চলতে পারে না। যেহেতু শব্দটি লেখাপড়া। উজ্জ্বল মাহমুদ আমার খুব প্রিয় পাত্র, আমাদের স্কুলের শিক্ষক ছিলেন, এখন বাজিতপুরে আছেন। আসসালামু আলাইকুম উজ্জ্বল, জয়েন করার জন্য ধন্যবাদ। এহসানুল হক রাহুল সরকার আমার প্রিয় ছাত্র, গত বছর অর্থাৎ 22 সালের 19শে ডিসেম্বর রাহুল আমেরিকায় পাড়ি জমিয়েছ। আর উল্লেখ্য যে রাহুল গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি মাওনা শাখা থেকে 2015 সালে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় রিটেনে টিকেছিলেন, ভাইভাতে হয়তো কোনো কারণে বাদ পড়েছেন। থ্যাংক ইউ রাহুল জয়েন করার জন্য। তো কে নাজমুল ওয়াচিং, থ্যাংক ইউ। তো আমি যেটা বলছিলাম যে লেখা পড়া শব্দটি, যেহেতু শুধু লেখা লেখা শব্দটি আমরা শুনিনি কখনো, পড়া পড়া এই শব্দটিও শুনিনি, কাজে এই দুইটি হচ্ছে পরিপূরক। একজন শিক্ষার্থী যদি একটি পাঠ ভালোভাবে আত্মস্থ করে বুঝে একবার লেখেন, লেখার পর আমাদের সেলিম মিয়া লিখেছেন শিক্ষকদের সাথে ছাত্রদের সম্পর্ক কেমন হওয়া উচিত, এটা বলেছি, আবার বলবো ইনশাল্লাহ। তো শুধু লেখা লেখা, শুধু পড়া পড়া এই শব্দগুলো আমরা শুনি না। আমরা শুনেছি কি যে লেখা পড়া বা পড়ালেখা, আগে যেটাই বলি না কেন, একটার সাথে আরেকটা পরিপূরক। অর্থাৎ আমাকে লিখতে হবে, পড়তে হবে। একটা পাঠ, একটা বিষয় ভালোভাবে আত্মস্থ করে যদি একজন শিক্ষার্থী লিখে, তাহলে প্রথমবার হয়তো কিছুটা মিস্টেক হতে পারে, তার পুরো বিষয়টা এখানে কিছুটা গ্যাপ থেকে যেতে পারে। এবার শিক্ষার্থীটি আবার পড়বে, আবার লিখবে। এভাবে যদি একজন শিক্ষার্থী 3 বার বিষয়টি আত্মস্থ করার পর নিজের থেকে সুন্দর করে লিখে, আমার বিশ্বাস যে ওই পাঠটি সে আর কখনোই ভুলবে না। কখনো বলতে এটার একটা টাইম ডিউরেশন তো অবশ্যই থাকবে, কারণ একটা ক্লাসেরই তো টাইম ডিউরেশন 1 বছর। কাজে যতদিন মনে রাখা দরকার বা মনে থাকা প্রয়োজন, ততদিন অবশ্যই তার মনে থাকবে। আবার পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার আগের 3-4 দিন 5 দিন তো অবশ্যই সে পড়বে। আগে যত ভালো পড়াশোনায় থাক না কেন, পরীক্ষার আগের পড়া তো অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা পড়বে। কাজেই আমি মনে হয় রায়হানুল কবিরের প্রশ্নের উত্তর দিয়েছি, যে এই যে আজকে শেখালাম কালকে ভুলে যায়, এটা হচ্ছে ওই শিক্ষার্থী শুধুমাত্র ওই সময়টা কাভারেজ করার জন্য পড়ে। অর্থাৎ শিক্ষককে মানে যেন না বলতে না হয় যে পড়াটা আমি পারি না, এই কথাটা যেন না বলতে হয়। যে শিক্ষক যেন বলে যে হ্যাঁ তুমি পড়া পেরেছ, দ্যাটস অল। বাবা খুব রাগ করবে, জাস্ট বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য। মা কষ্ট পাবে, মাকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য নাম কাওয়াস্তে একটুখানি পড়েছিল, কাজেই আজকে পড়েছে, কালকে সে সেটা
ভুলে গেছে এই জন্য। জি, এবার আকাইত হোসেন ময়মনসিংহ থেকে লিখেছেন, অনেক সময় লক্ষ্য করি শিক্ষার্থীরা পড়ার সময় মনোযোগ দিয়ে পড়ছে না, লেখাপড়া করার জন্য যে নির্ধারিত সময় সেটা কোন রকমে কাটাচ্ছে। জি, এটা একটা ভালো প্রশ্ন। সোহাগ আহমেদ লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিছু শিক্ষার্থী আছে যারা পড়া মনে রাখতে পারে না, পড়া মুখস্থ করে দিলে পরের দিনই ভুলে যায়। জি সোহাগ আহমেদ, আপনার প্রশ্নের উত্তরটি আমি দিয়েছি। আর আকাইদ হোসেনের সুন্দর একটা প্রশ্ন যে শুধুমাত্র টাইম পাস, এইটার কারণ হচ্ছে ওই শিক্ষার্থীকে আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি যে তার পড়ালেখা করলে কি লাভ হবে। অর্থাৎ এখানে শিক্ষক এবং বাবা মা উভয়ই হয়তো তাকে ওইভাবে বোঝাতে পারেনি যে তোমার এই পড়াটা শেষ করলে কি হবে। যেমন আমি আমার শিক্ষার্থীদের বলে থাকি যে বাবারা, তোমরা একটু বড় যারা 9-10-এ পড়ে, অর্থাৎ হাই সেকশনে মাধ্যমিক অংশে পড়ালেখা করে 7, 8, 9, 10 এরকম শিক্ষার্থীরা, আমি তাদেরকে অনেক কথাই বলে থাকি যে বাবারা, যদি দিনে অন্তত 2 বার বাবা এবং মায়ের কথা স্মরণ করো নীরবে নিবৃত্তে। কেন? যে তোমার বাবা তোমার জন্য কি করছে। ঈদের সময় জামা কিনতে গেলে বাবা মা জামা কিনতে পারে না, সন্তানেরটা সর্বপ্রথম কেনা হয়ে যায়। সন্তানের জামা কাপড় কেনার পরে সকল কেনাকাটা শেষে দেখা গেল বাবা এবং মা কিনতে পারছে না। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঘটে। জি, সাথী শক্তি লিখেছেন, বাচ্চাদের মনোযোগ বাড়ানোর উপায় প্রথমে বলেছিলাম, আবার একটু বলবো। তো আমি আকাইদ হোসেনের প্রশ্নের উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে, আমি যেমন বলি যে বাবা, বড় বাচ্চাদের ক্ষেত্রে 2 বার 3 বার তোমরা বাবা মায়ের কথা চিন্তা করবা যে বাবা কতটা তোমাকে ভালোবাসে। বাবা একটা শখের জিনিস ব্যবহার না করে তোমার জন্য সেটা ক্রয় করছে। বাবা মা একটা জায়গায় বেড়াতে যাবে, সেই টাকাটা বাঁচিয়ে তোমার জন্য খরচ করছে। বাবা মা তোমার জন্য টাইম টু টাইম সব সার্ভিস দিচ্ছে। বিনিময়ে শুধু চাই কি জানো? শুধু চাই তুমি মানুষ হও, তুমি ভালো লেখাপড়া করো, অনেক ভালো লেখাপড়া করো। লেখাপড়া করে, আর এখনকার যে লেখাপড়া, এটা হচ্ছে তোমার লেখাপড়ার জন্য লেখাপড়া। একটা মজার উদাহরণ দেই, আমরা যারা ছোটবেলায় বড়শি দিয়ে মাছ ধরেছি, তো মাছের আদার হিসেবে, অর্থাৎ মাছের খাদ্য হিসেবে মাছ ব্যবহার করেছি। এটা যারা বড়শি ধরেছেন বা গ্রামে বড় হয়েছেন জানেন যে ছোট ছোট টাকি মাছ এটা বড়শিতে গেঁথে দিলে নদীতে এই সিজনে, অর্থাৎ বাংলাতে যদি আমরা বলি অগ্রহায়ণ, কার্তিক অগ্রহায়ণ মাসে নদীতে প্রচুর বোয়াল ধরা যায়। আবার এই টাকি মাছ ধরতে হয় ছোট আটা দিয়ে, ছোট বড়শির মধ্যে আটা দিয়ে অথবা অন্য কিছু দিয়ে এই টাকি মাছ ধরতে হয়। টাকি মাছ দিয়ে বোয়াল ধরতে হয়। বোয়াল, এই টাকি মাছ যখন নড়াচড়া করে, বোয়াল হচ্ছে একেবারে রাক্ষসে মাছ, সে গিলে ফেললে বড়শিতে আটকে যায়। এখন এই যে ছোটবেলার যে লেখাপড়া, আমি একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করি যে বাবা তুমি কি হবে, সে এক একজন এক একটা বলে। কেউ হয়তো বলে যে আমি ডাক্তার হব, মানুষের সেবা করব। কেউ বলে আমি সশস্ত্র বাহিনীর সদস্য হব। কেউ বলে আমি পুলিশ অফিসার হব। কেউ বলে আমি ব্যবসা করব। কেউ বলে আমি বৈমানিক হব। কেউ বলে আমি শিক্ষক হব। কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হব, ইত্যাদি ইত্যাদি। তো এখন বিষয়টা হচ্ছে যে এখন এই যে সে হতে চায়, এটা কিভাবে হতে হবে এটা কিন্তু সে জানে না। শুধু সে হতে চায়। এই হতে চায়, কিভাবে হতে চায়, এটা যদি আমরা বোঝাতে পারি, তাহলে এই যে আকাইদ হোসেনের প্রশ্নের উত্তর এসে যাচ্ছে যে তাহলে সে আর শুধু পড়ার সময়টা পাস করবে না, সে মনে প্রাণে পড়বে তার ওই জায়গায় পৌঁছানোর জন্য।
অর্থাৎ সে সেবা করতে চায় মানুষের ডাক্তার হয়ে। তো তাকে তো ডাক্তার হতে হলে কি করতে হবে? ডাক্তার হতে হলে তাকে এই যে সে ছোটবেলায় পড়ছে, সে হলো আপনার এটা হচ্ছে ওই যে ছোট আটা দিয়ে এটা হচ্ছে টাকি ধরতেছেন, অর্থাৎ এখন তাকে অনেক ভালোভাবে পড়তে হবে। কেন? কারণ হচ্ছে এসএসসিতে একটা ভালো রেজাল্ট করার জন্য। এসএসসিতে ভালো রেজাল্ট করলে কি হবে? সে একটা ভালো কলেজে ভর্তি হতে পারবে, ভালো কলেজে আবার একটা ভালো রেজাল্ট তাকে করতে হবে। এই দুইটা রেজাল্টের সমন্বয়ে এখানে একটা স্কোরিং থাকবে এবং তার যে রিটেন টেস্ট হবে সেখানে আর একটা স্কোর। এই দুইটা স্কোরের সমন্বয়ে সে তার মানে স্বপ্ন পূরণের প্রথম ধাপে উন্নীত হবে। ওই যে ডাক্তার হতে চায়, ডাক্তার হতে চাইলে তাকে তো একটা মিনিমাম স্কোর লাগবে জাস্ট পরীক্ষা দিতে, তারপরে হচ্ছে সে চান্স পাবে কি পাবে না। সে বড় মানের শিক্ষক হতে চায়, তাহলে তাকে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে তাকে তো মিনিমাম একটা স্কোর লাগবে। ইঞ্জিনিয়ার হতে চায়, সেখানে তো আরো বেশি স্কোর লাগবে। বৈমানিক হতে চায়, সেইখানেও তো স্কোর লাগবে। কাজে এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে বোঝাতে পারি। আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে যে যা হতে চায় এগুলো থিওরিটিক্যালি আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব এবং ওই পেশার যদি আমাদের কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাদের সাথে আমাদের সময় সুযোগ, ওনার কাছে সময় নিয়ে আমাদের সময় মিলিয়ে দেখা করিয়ে দিব। ওনার সাথে কথা বললে ভালো লাগবে। সাপোজ আপনার ছেলে বৈমানিক হতে চায়, তাহলে আপনার যদি কোনো আত্মীয় স্বজন বৈমানিক থেকে থাকে তার বাসায় অন্তত বছরে না হোক 2 বছর পরে হলেও একবার যেতে হবে। সেই বৈমানিকের সাথে আপনার এই অবুঝ শিশুটির, সে তার কল্পনার জগতে জাল বুনছে, সে বৈমানিক হবে, তাহলে ওই বৈমানিকের সাথে যদি কথা বলে তার স্বপ্নের অনেকটুকুই এগিয়ে গেল। এজন্য আমরা এই যে শুধু পড়ার সময় বসে থাকছে, ও কিন্তু আর বসে থাকবে না, ও পড়বে। আর ছাত্র শিক্ষকের সম্পর্ক সর্বোচ্চ বন্ধুত্ব সুলভ হতে হবে, সর্বোচ্চ বন্ধুত্ব সুলভ হতে হবে। যদি সেটা হয় তাহলে অবশ্যই ছাত্র শিক্ষকের কথা মতো কাজ করবে। তো এখন এই যে বন্ধুত্ব তৈরি করার জন্য এখানে ভূমিকা কার বেশি নিতে হবে? শিক্ষকের। কারণ শিক্ষক তো ম্যাচিওর আর শিক্ষার্থী তো ইমম্যাচিওর। ও তো ছোট বাচ্চা, ও তো প্রথমে আমাকে চেনেই না। আমি একজন শিক্ষক, আমার শিক্ষার্থী আমাকে চেনে না। আমার সব থেকে ভালো লাগে ছোট্ট ছোট্ট শিশুরা, প্লে নার্সারি, ওরা হচ্ছে আপনি বলাও জানে না। ওরা রাস্তায় যখন যায় খুব সুন্দর করে সালাম দিয়ে বলে, কেমন আছো তুমি? আমি বলি তুমি কেমন আছো? ও বলে তুমি কেমন আছো? ওই দিন যাচ্ছিলাম, এক শিক্ষার্থী আমাকে হাত টেনে ধরে, ছোট প্লেতে পড়ে, বলছে আজকে তুমি যাও নাই কেন? তখন আমি হেসে দিয়ে বললাম, মা আমি তো আজকে যেতে পারি নাই, আমার একটু কাজ ছিল, আমি কালকে যাব। তো এই যে রিলেশন, আমি একদিন ক্লাসে যাইনি, আমি ওদেরকে দেখতে যাইনি, আমাকে রাস্তায় দেখা, হাত ধরে বলতেছে, মেবি ওর বয়স 5 বছর অথবা প্লাস মাইনাস 2-3 মাস বেশি হবে, 5-6 বছর, সরি 6 বছর, নিয়ার 6 বছর, 2-1 মাস কম বেশি হতে পারে। তো এই শিশুটি আমাকে ফিল করেছে। আকাইত হোসেন লিখেছেন, আবাসিক নিয়ে এই প্রশ্ন, আবাসিক মানেই বন্দি জীবন, এই কথাটি কি সত্যি? না, এই কথাটি সত্যি না, আমি পরে বলছি। তো এই যে ছোট্ট শিশুটি আমাকে ফিল করেছে, তুমি আজকে আসনি কেন ক্লাসে? তো এটা কিন্তু কত বড় পাওনা, এটা একজন শিক্ষকই বুঝবেন। তো যাই হোক, এখন শিশুটির সাথে প্রথম দিন জিজ্ঞেস করলাম, তোমার নাম কি, তুমি কি খেতে পছন্দ করো? আমি হয়তো অনেক গিফট তাকে দিতে পারলাম না, বাট আমি তো তাকে 2 টাকার একটা চকলেট দিতে পারবো। আমি তো বাচ্চারা খুব
বেলুন পছন্দ করে, রং বেরঙের বেলুন। আসসালামু আলাইকুম, সজল ভাই জয়েন করেছেন, ধন্যবাদ সজল ভাইকে। তো এখন ঘটনা হচ্ছে যে আমি এক প্যাকেট বেলুন, এখনকার বাজার দর হচ্ছে 100 টাকা। কয়েকদিন আগে একজন শিক্ষার্থী কান্না করেছেন, তো একজন শিক্ষার্থীর উদ্দেশ্যে আমি অনেক বেলুন কিনে ওই অংশে অর্থাৎ প্লে, নার্সারি 1, 2 পর্যন্ত সকল শিক্ষার্থীকে বেলুন দিয়েছি এবং ওদেরকে আমি প্রত্যেক শ্রেণীতে 5 মিনিট করে সময় দিয়েছি এবং টিফিনের সময় আমি দেখেছি ওরা অর্ধেক সময়ে টিফিন করা শেষ করে এই বেলুন ফুলিয়ে বলের মতো বানিয়ে খেলা করছে। অর্থাৎ আমার কিন্তু যদি আমি ওদের বন্ধু হতে চাই, আমার অনেক বেশি টাকা খরচ হবে, বিষয়টা এরকম না। অল্প টাকায়ও যদি আমার সদিচ্ছা থাকে যে আমার শিক্ষার্থীকে আমি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেব, শিক্ষক তো সর্বোচ্চ সহায়ক ভূমিকা পালন করবে শিক্ষার্থীর লক্ষ্যে পৌঁছাতে। তো এই সহায়ক ভূমিকা আমি তখনই পালন করতে পারবো। রায়হান দেওয়ান আমার সাবেক ছাত্র, আসসালামু আলাইকুম বাবা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমার শিক্ষার্থীরা, আমি যদি প্রথমে উপযাজক হয়ে নিজের থেকে ওদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলি, তাহলে ওরা আমার কথা অবশ্যই শুনবে। তসনিম আলম ফারুক, আসাদুজ্জামান লিটন, সবুজ ঢালি ভাই, মাহিন ফয়সাল, সকলকে ধন্যবাদ যারা জয়েন করেছেন। তো এখন কথা হচ্ছে শিক্ষক অবশ্যই শিক্ষার্থীর হৃদয়ে থাকতে হবে, তাহলে শিক্ষকের কথা অবশ্যই অবশ্যই শুনবে, শুনতেই হবে। তো আজকে প্রশ্নের উত্তর হয়ে গেল। ছোট শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করা, বড় শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করা, দুটোর কৌশল ভিন্ন কিন্তু কাজ একই, আন্তরিকতা থাকতে হবে। ছোট শিশুটিকে আমি যে জায়গায় বেলুন দিলাম, একটা 2 টাকা দামের চকলেট দিলাম বা একটা 5 টাকা দামের বাঁশি কিনে দিলাম, আর বড় শিক্ষার্থীকে ওই জায়গায় হয়তো অন্য কিছু দিতে হবে, একটু ঘুরতে নিয়ে যেতে হবে, বেড়াতে নিয়ে যেতে হবে, একটু বন্ধুদের সাথে ঘুরতে দিতে হবে। আর আমি এরপর আর প্রশ্ন না আসলে আমি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, অনেক সময় আছি। তো শেষ পর্যায়ে শুধু একটি কথা বলবো, সেটি হচ্ছে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন একটি ইংরেজিতে একটি গল্প পড়েছিলাম, সেটির নাম হচ্ছে রিডিং ফর প্লেজার। যারা ওই সময় পড়েছেন মনে পড়বে। গল্পটির নাম আবার বলছি, রিডিং ফর প্লেজার। তো ওখানে লেখক তার ছেলেকে কোনো বই পড়তে নিষেধ করতেন না। এটা হচ্ছে 8, 9, 10 বাচ্চাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। তারপরেও তো সতর্ক দৃষ্টি রাখতে হবে যে কোনো বই পড়তে নিষেধ করতেন না, যে এটা মন্দ বই, এটা ভালো বই। লেখকের ইচ্ছাটা এরকম যে ও নিজে নিজে যেন বুঝে সিদ্ধান্ত নেয় কোনটা ভালো কোনটা মন্দ। তো সেরকম আমার এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থীকে সেদিন আমি বলেছি যে বাবা, তুমি তো এসএসসি পরীক্ষা দিবে 2024 সালে, তো তুমি তো বড় হয়েছ, তুমি টেস্ট পরীক্ষা দিয়েছ, টেস্ট পরীক্ষা শেষ, ফর্ম ফিল আপও চলছে প্রায়। তো এখন তোমার সিদ্ধান্ত নিতে হবে কোন বন্ধুদের সাথে তুমি চলবে, তুমি মিশবে। তো বিষয় হচ্ছে সিদ্ধান্ত নেওয়া তোমার তো মিশতেই হবে, কারণ সব সময় তো ঘরে বন্দি থাকা এটা সম্ভব না। একজন শিশু 17-16 বছরের, 15 বছরের একজন শিশু, অবশ্যই তাকে 5-10 মিনিট 20 মিনিট বন্ধুদের সাথে হাঁটা চলার সুযোগ দিতে হবে, ঘোরাফেরার সুযোগ দিতে হবে। তবে প্রশ্ন হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, আমার শ্রদ্ধেয় এক
কাকি ফোন করেছেন। অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। প্রতিবারই আপনি মূল্যবান বক্তব্য রাখেন। এই বক্তব্য শুনে সকল শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুপ্রেরণা পাবে। আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য শুভকামনা রইল। নাহিদ সরোয়ার, উনি আমার শ্রদ্ধেয় চাচি হন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং আপনাদের মতো সুন্দর সুন্দর কথা শুনেই আমি উৎসাহ পাই আমার সন্তানদের জন্য, আমার প্রাণাধিক প্রিয় শিক্ষার্থীদের জন্য কথা বলতে উৎসাহ বোধ করি। এটি আমার ব্রত, এটি আমার আসলেই আমাকে খুব আকৃষ্ট করে। আমার পেশা আমাকে খুব আচ্ছন্ন করে, আমাকে প্রচ্ছন্ন করে, আমাকে বিমোহিত করে, আমাকে উৎসাহিত করে এই শিশুদের নিয়ে কাজ করা। এজন্যই হয়তো এই কথাগুলো বলতে পারছি। তো যাই হোক, তারপরও বাবা মার সজাগ দৃষ্টি রাখতে হবে। আমার সন্তান কোথায় বেড়াতে যায়, কোথায় ঘুরতে যায়, কার সাথে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কতক্ষণ সময় থাকছে, এই বিষয়গুলো খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। তবে সেটা অবশ্যই সফটলি হ্যান্ডেল করতে হবে। কোনো হার্ড পজিশনে যাওয়া যাবে না, কারণ ওরা তো ছোট, আমরা তো বড়। ধৈর্যটা আমাদেরই ধরতে হবে। আসসালামু আলাইকুম স্যার। পাপিয়া পলি, নতুন কারিকুলামের সাথে অভিভাবকরা কিভাবে শিক্ষকদের সহায়তা পাবে এই বিষয়ে? যে আমি এই বিষয়টা পরের পরের অধ্যায়ে বলবো ইনশাল্লাহ। তো আকাইদ হোসেনের একটা প্রশ্ন ছিল, লাস্ট প্রশ্ন, আবাসিক মানেই বন্দি, এই কথাটি অবশ্যই সত্যি না। আবাসিক মানেই সুশৃঙ্খলিত জীবনযাপন, আবাসিক মানেই নিয়ম মেনে চলা, আবাসিক মানেই সুন্দর জীবনাচরণে অভ্যস্ত হওয়া। যে বাচ্চাটি বাড়িতে 7টা 8টা পর্যন্ত ঘুমাতো, সেই বাচ্চাটি যদি ভালো আবাসিক হয়, সেখানে তাকে অবশ্যই ফজরের নামাজ পড়তে হবে উঠে। যে শিশুটি স্যারদের সাথে উঠে ফজরের নামাজ পড়লো, আর যে শিশুটি 7টা পর্যন্ত ঘুমালো, দুইটি শিশু যদি একই সমান কাজ করে, একরকম মনোযোগী হও, তারপরেও যে শিশুটি ফজরের নামাজ পড়লো, সে তো প্রায় 3 ঘন্টা এগিয়ে থাকলো। অর্থাৎ যে শিশুটি সকালবেলা ঘুম থেকে উঠলো, সবকিছুই নিয়মতান্ত্রিকভাবে করলো, সে তো ওই যে আরেকটা শিশু 7টা 7:30 8টায় ঘুম থেকে উঠলো, অনিয়মিত জীবনযাপন করলো, তার থেকে তো এমনিতেই কর্মঘণ্টা 4 ঘন্টা বেশি হলো বা 3 ঘন্টা বেশি হলো। এখন হোস্টেলের একটা রুলস থাকবে, ভালো হোস্টেলগুলোর যে রুলস আমি জানি, সেটা হলো যে নিয়মতান্ত্রিক জীবনযাপন, তাদের খেলার ব্যবস্থা থাকবে, তাদের বাইরে যাওয়ার সপ্তাহে 1 দিন অথবা 2 দিন বাইরে যাওয়ার ব্যবস্থা থাকবে। অর্থাৎ বিকেলবেলা তো প্রতিদিনই তাদের উন্মুক্ত জায়গায় নিয়ে আসতে হবে, একটু উন্মুক্ত বাতাসে খোলামেলা পরিবেশে বসবে, একটু খেলবে, বন্ধুরা গল্প করবে, এরকম সুযোগ প্রতিদিনই দিতে হবে। তাহলে আশা করছি এই যে বন্দি, এই শব্দটি আসলে সঠিক না। এই শব্দটি অবশ্যই সঠিক না, বরং বন্দিকে আমি বলবো শৃঙ্খলিত জীবনযাপন, সুশৃঙ্খল জীবনযাপন। গোলাম সরোয়ার, আমার শ্রদ্ধেয় চাচা, সালাম আলাইকুম। মোহাম্মদ মুক্তার আলী, সালাম আলাইকুম। আমার এক সময়ের কলিগ ছিলেন। রবিউল ইসলাম মঞ্জু, সালাম আলাইকুম। সবাইকেই ধন্যবাদ। তো প্রায় 1 ঘন্টা হতে চলল শিক্ষার্থীদের মনোযোগী করা প্রসঙ্গে আজকের আলোচনা ছিল। তো মনোযোগী করতে হলে শুরুতে বলেছিলাম, শেষে বলি, একটা নির্দিষ্ট পড়া তাকে দিতে হবে, একটা নির্দিষ্ট টাইম দিতে হবে। টাইমের মধ্যে সে যতটুকু পারে তাকে আমরা হেল্প করব, যতটুকু পারল না তো পরে আমরা তাকে শিখিয়ে দিব। এবং এই পড়ার পরে যদি সাথে সাথেই সে পড়তে চায়
তাহলে বাকিটা শিখে নিল। আর যদি শিক্ষার্থী বলে যে বাবা আমি তো পড়লাম, এতটুকু শেষ করেছি, এখন একটু খেলতে চাই, এখন একটু রেস্ট নিতে চাই, বা তার টিভিতে তার একটা কার্টুন দেখতে চায়, তাকে একটু সুযোগ দিতে হবে। এভাবে সুযোগ দিতে দিতে, এবং এই যে যে সে একটা নির্দিষ্ট টাইমে, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরীফুল ইসলাম, স্নেহের ছোট ভাই, সালাম আলাইকুম। তো এখন কথা হচ্ছে তাকে সুযোগ দিতে হবে, অবশ্যই সুযোগ দিতে হবে যে পড়ালেখা করলো আবার একটু রেস্ট, এবং এই যে পড়ালেখা করলো বিনিময়ে তাকে অন্তত হাসি মুখে একটু আদর করা, ছোটোখাটো একটা গিফট দেওয়া, তাকে একটু খেলার সুযোগ করে দেওয়া, সে বেড়াতে যেতে চাচ্ছে এক জায়গায়, সেখানে নিয়ে যাওয়া, অর্থাৎ একেবারে একাকার হয়ে মিশে যাওয়া। সে যা হতে চায় সেটা হতে হলে কি করতে হবে এই বিষয়ে উদ্বুদ্ধকরণ। এভাবেই ইনশাআল্লাহ আমাদের আজকের কোমলমতি শিশুরা মনোযোগী হয়ে উঠবে ইনশাআল্লাহ। পরিশেষে সকলের কাছে, বিশেষ করে পৃথিবীর সকল শিক্ষকদের কাছে আমার বিনম্র শ্রদ্ধা, কারণ শিক্ষকতা পেশাটা হচ্ছে আমার থিঙ্কিং থেকে আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত। সকল পেশায় নেয়ামত যদি আমরা সততার সাথে আমাদের দায়িত্ব পালন করি। আর শিক্ষকতা পেশাটা এমনই পেশা, আমাকে শিশুকে সুশিক্ষা দিতে হবে, এটাই আমার কর্তব্য, এটাই আমার কর্ম। আর আমি যদি সুকর্মটা না করি, তাহলে আমি কিন্তু সুশিক্ষা দিতে গেলে আমার বিবেক আমাকে বাধা দিবে। এই জন্যই আমি বিশ্বাস করি শিক্ষকতা পেশাটা আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত। তো আল্লাহ তাআলা যেহেতু আমাকে একজন নগণ্য শিক্ষক হিসেবে কবুল করেছেন, এজন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, যেন আমি যে কথাগুলো বলি আমার জীবনে যেন আমি আরো ভালো কাজ করতে পারি। আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমি যেন তা সংশোধন করতে পারি। আপনাদের সহযোগিতা, দোয়া এবং ভালোবাসা নিয়ে বাঁচতে পারি। পরিশেষে সকলেই ভালো থাকবেন, এবং আমার পৃথিবীর যত ছোট ছোট শিক্ষার্থীরা আছে, আমার সন্তান তুল্য শিক্ষার্থীরা, ওদেরকে যেন আল্লাহ তাআলা অনেক ভালো রাখেন এই কামনায়। এবং যারা আজকে জয়েন করেছেন, এই মুহূর্তে জয়েন করেছেন আমার এক শ্রদ্ধেয় বড় ভাই, বিশ্ববিদ্যালয়ের বড় ভাই মুকুল ভাই, তো সকলের কাছে যাদের নাম বলতে আজকে পারি নাই, যাদেরকে সালাম নাম ধরে ধরে দিতে পারি নাই, তাদের কাছে ক্ষমা চেয়ে আজকে আমার কথা শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।